আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কূটনৈতিক সৌজন্যতার জায়গা থেকে বিদেশি মিশনগুলোকে বা মিশনের দায়িত্বপ্রাপ্তদের ব্যক্তিদেরকে সরকার নানা ধরনের সুযোগ সুবিধা দিতেই পারে, কিন্তু যে বহুল বিতর্কিত মার্কিন চুক্তি বা কথিত বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে বা এই সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই চুক্তির কোথাও কি বিশেষ কোনো ক্লজের অংশ হিসেবে লেখা রয়েছে যে আমেরিকার স্বাধীনতা দিবস আমাদের জাতীয় সংসদের বিশেষ সংরক্ষিত এলাকায় উদযাপন করতে দিতে হবে? পৃথিবীর আর কোন দেশ তাদের এমন কোন গুরুত্বপূর্ণ স্থানে বিদেশি কোন রাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উদযাপন করতে দিবে? মনে করুন মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্যাপিটাল হিল, সেখানে কখনো কোনোদিন আমাদের স্বাধীনতা দিবস বা বিজয় দিবস উদযাপনের মতন ন্যূনতম কোনো সুযোগ পাওয়ার বিষয়টি কি কেউ কল্পনা করতে পারে? মার্কিন দূতাবাস কেন তাদের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আমাদের স্পর্শকাতর একটি স্থান বেছে নিল? কেন সরকার এখানে তাদের অনুষ্ঠান করার অনুমতি দিল? এমন তো না যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার মতন জায়গাতে মার্কিন দূতাবাস তাদের স্বাধীনতা দিবস উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করেছে সেখানে হাজার হাজার মানুষের বসার জন্য সুশৃঙ্খলাপূর্ণ একটা পরিবেশের প্রয়োজন হবে। কজন মানুষ উপস্থিত ছিল সেখানে? এবং এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠছে। প্রশ্নগুলো ওঠাটাই স্বাভাবিক। এই যে অনুষ্ঠানটি হলো, সেটির জন্য খোদ মার্কিন দূতাবাস রয়েছে। বাংলাদেশে বেশ কয়েকটি 5 তারকা হোটেল রয়েছে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র রয়েছে, যদিও সেখানে যুক্তরাষ্ট্র কোনো অনুষ্ঠান করবে কিনা প্রশ্ন সাপেক্ষ, যেহেতু চীনের সহযোগিতায় এই সম্মেলন কেন্দ্র গড়ে উঠেছে। যাই হোক, আরো অনেক স্থান তো রয়েছে সুরক্ষিত এবং বিশেষভাবে সুশৃঙ্খলিত। সেই সব কোন জায়গায় যুক্তরাষ্ট্রের বাংলাদেশস্থ মিশন তাদের অনুষ্ঠানটি না করে কেন আমাদের জাতীয় সংসদের মতন স্পর্শকাতর একটি স্থানকে বেছে নিল? কেন যে বেছে নিল তার পিছনে নিশ্চয়ই উদ্দেশ্য রয়েছে, বিশেষ উদ্দেশ্য রয়েছে, কথা আমরা বলতেই পারি। বাংলাদেশে এর আগে আমাদের স্বাধীনতা 55 বছরের ইতিহাসে অন্য কোন দেশের পতাকা দিয়ে তাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিশেষ কোন গোষ্ঠীর ব্যক্তি কি জানিয়েছে কখনো? কিন্তু এবার দেখলাম এসবের অনেক কিছু হয়েছে। একটা ভয়াবহ চুক্তি, দাসত্বমূলক চুক্তি, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকিতে ফেলার মতন একটা চুক্তি নয়, এটিকে অনেকে আদেশপত্র হিসেবে অভিহিত করেন। সেই ধরনের একটি আদেশপত্র বাংলাদেশের ঘাড়ে চাপানোর পর এখন তাদের জাতীয় উৎসব উদযাপন করে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের রাষ্ট্রীয় মর্যাদার অন্যতম প্রতীক জাতীয় সংসদের সামনে। সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল এই বিষয়টি নিয়ে, এবং অনেকে যে ধরনের মন্তব্য করছেন তার কোনটি কি অযৌক্তিক? অন্তত আমি বেশ অসংখ্য স্ট্যাটাস বা মন্তব্য থেকে কিছু বক্তব্য এক জায়গায় করেছি, আপনাদের সামনে তুলে ধরি। কেউ একজন বলছেন যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থানে অন্য কোনো দেশের স্বাধীনতা দিবস বা অনুরূপ অনুষ্ঠান উদযাপন করাকে দেশের প্রচলিত আইন, প্রটোকল এবং জাতীয় মর্যাদার পরিপন্থী হিসেবে কেন ধরা হবে না?
আয়োজন লিখছেন, জাতীয় সংসদ ভবন বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনার সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রতীক। এই প্রাঙ্গণ কোন বিদেশি রাষ্ট্রের আনুষ্ঠানিক উদযাপনের প্রতীকী মঞ্চ হওয়া উচিত কিনা সেই প্রশ্ন আজ দেশের মানুষের। অভিযোগ ঠিক। আয়োজন লিখছেন, 55 বছরে সংসদে ভিনদেশি কারো স্বাধীনতা দিবস হয়েছে এমন নজির সরকারি সৃষ্টি করল বর্তমান সরকার, যারা 1971 সালে আমাদের স্বাধীনতার বিরুদ্ধে সপ্তম নৌবহর পাঠালো। আজকে আমরা তাদের স্বাধীনতা দিবস পালন করছি। এক ভদ্রলোকের মন্তব্য, আমেরিকার পৃষ্ঠপোষকতায় ক্ষমতা পেল, তাই তাদের আজ্ঞাবহতার প্রমাণস্বরূপ কৃতজ্ঞতার এই আয়োজন। ভারতের গোলামীর স্লোগান তুলে এখন আমেরিকার দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ হয়েছে, এই হলো সারমর্ম। এবং এই প্রশ্নটি অনেকেরই, আমার নিজেরও। ধরুন ভারতের স্বাধীনতা দিবস যদি এমন ভাবে উদযাপিত হতো আমাদের জাতীয় সংসদের সামনে, তখন কি বলা হতো? দেশ বিক্রি হয়ে গেছে, গোলামী চুক্তি করা হয়েছে, ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে বাংলাদেশ, বাংলাদেশ সিকিমে পরিণত হয়েছে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু, তাই না? এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানটি যেটি আমাদের জাতীয় সংসদের সামনে উদযাপিত হলো, সেখানে উপস্থিত থেকে আমাদের সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কি বললেন, যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মার্কিন কিংবদন্তি শিল্পী জর্জ হ্যারিসন বাংলাদেশের পক্ষে কনসার্ট করেছিলেন বিশ্ব জনমত গড়ে তুলতে, কনসার্ট ফর বাংলাদেশ। এবং এই যে অনুষ্ঠানটি আয়োজন করেছে যুক্তরাষ্ট্র তাদের স্বাধীনতা দিবসে, সেখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে সেটি জর্জ হ্যারিসনের সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের ধারাবাহিকতা। কিসের সাথে কি মিলিয়ে দিল? বরং এখানে জর্জ হ্যারিসনকে অপমান করা হয়েছে, যে মহান ব্যক্তি, মহান শিল্পী আমাদের স্বাধীনতার জন্য, আমাদের মুক্তিযুদ্ধের জন্য কনসার্ট ফর বাংলাদেশ করে সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছিল, সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিল, সেই জর্জ হ্যারিসনকে অপমান করা হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানের সাথে তুলনা করে। তবে এই যুক্তরাষ্ট্র তো 71-এ আমাদের স্বাধীনতা চায়নি, তারা সপ্তম নৌবহর পাঠিয়েছিল পাকিস্তানের পক্ষে, পাকিস্তানকে অস্ত্র দিয়েছিল। যে গণহত্যা সংঘটিত হয়েছিল সেই গণহত্যার শরিক তো এই যুক্তরাষ্ট্র। আরেকজন মহামান্য ব্যক্তিত্ব জামায়াতের আমির শফিকুর রহমান সাহেব, তিনি কি বললেন? যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু। পরীক্ষা তো হয়েই গেছে, তার পরবর্তীতে 55 বছরের ইতিহাসে কি করেছে যুক্তরাষ্ট্র? হ্যাঁ, অর্থনৈতিক অংশীদার কোনো কোনো ক্ষেত্রে হয়েছে, সেটি তাদের নানান ধরনের উদ্দেশ্য হাসিল করার জন্য। তারপরেও তার মাধ্যমে যে বাংলাদেশের কোনো কাজে লাগেনি সেটি নিশ্চয় অস্বীকার করছি না, কিন্তু পরীক্ষিত বন্ধু এই কথা বলা হয় কিভাবে? যেহেতু প্রথমেই বলেছি যে এই মহান জাতীয় সংসদ আমাদের রাষ্ট্রীয় মর্যাদার অন্যতম জাতীয় প্রতীক, এবং রাষ্ট্রের মর্যাদা অক্ষুণ্ণ রাখার দায়িত্ব সরকারের, সেটি সাংবিধানিকভাবে একই সঙ্গে নৈতিকভাবে। সেই জায়গা থেকে আমাদের জাতীয় সংসদকে যে অবমাননাকর পর্যায়ে নিয়ে যাওয়া হলো, তার একটি ব্যাখ্যা, সেটি রাজনৈতিকভাবে হোক, কূটনৈতিক জায়গা থেকে হোক, সাংবিধানিক জায়গা থেকে হোক, তার একটি ব্যাখ্যা আমরা অবশ্যই সরকারের কাছ থেকে দাবি করতেই পারি। ভালো থাকুন সবাই, নমস্কার। আল্লাহ হাফেজ। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। আজ 4 জুলাই 2026 পৃথিবীর ইতিহাসে একটা বিশেষ দিন। বিশেষ দিনটা একটা দেশের জন্মদিন।
আজ থেকে 250 বছর আগে জন্ম হয়েছিল দেশটির। তার আগে পৃথিবীর মানচিত্রে এই ভূখণ্ডটি অবশ্যই ছিল, কিন্তু তার নাম ছিল না, পরিচয় ছিল না। নাম গোত্রহীন একটা ভূখণ্ড মাত্র ছিল। আর আজ সেই দেশ, পরে দিচ্ছি তার পরিচয়, তার আগে আলোচনাটা শুরু করি একটা প্রশ্ন দিয়ে। আপনি সকালে ঘুম থেকে উঠে যে মোবাইল ফোনটি হাতে নেন, সেটির অপারেটিং সিস্টেম কোথায় তৈরি? আপনি যে ডলারের দাম দেখে সোনার মূল্য বিচার করেন, সেই ডলার কার? যে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আজ সারা পৃথিবী উত্তেজিত, তার নেতৃত্ব কার হাতে? উত্তর একটাই, আমেরিকা। হ্যাঁ, যে দেশের গল্প বলবো তার নাম আমেরিকা। আজ পৃথিবীর প্রায় প্রতিটি দেশের অর্থনীতি, প্রযুক্তি, প্রতিরক্ষা, এমনকি রাজনীতির ওপরেও কোনো না কোনো ভাবে আমেরিকার প্রভাব রয়েছে। কিন্তু একটু থামুন। মাত্র 250 বছর আগে পৃথিবীর মানচিত্রে যুক্তরাষ্ট্র বলে কোনো দেশ ছিল না। ছিল শুধু ব্রিটিশ সাম্রাজ্যের কয়েকটি ছোট উপনিবেশ। তার না ছিল কোনো প্রেসিডেন্ট, না ছিল কোনো সেনাবাহিনী, না ছিল ডলার, না ছিল হোয়াইট হাউস। আর আজ সেই দেশটির সামরিক বাজেট পৃথিবীর বহু দেশের মোট সম্মিলিত প্রতিরক্ষা বাজেটের থেকেও বেশি। তাহলে প্রশ্ন হচ্ছে, কিভাবে মাত্র 13টি উপনিবেশ বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হলো? এই 250 বছরের ইতিহাস কি শুধু যুদ্ধের ইতিহাস, নাকি এটা স্বাধীনতার স্বপ্ন, বিজ্ঞান, শিল্প, পুঁজিবাদ, অভিবাসন, গণতন্ত্র এবং অসাধারণ রাষ্ট্র নির্মাণের ইতিহাস? আরো একটি প্রশ্ন, আমেরিকার এই ইতিহাসের সঙ্গে ভারতের সম্পর্ক কোথায়? বাংলাদেশের সম্পর্কই বা কোথায়? শুনতে অবাক লাগলেও সেই উত্তর লুকিয়ে আছে এই 250 বছরের গল্পের মধ্যে। আজ থেকে ঠিক 250 বছর আগে 1776 সালের 4 জুলাই যে দেশটি একটি রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছিল, তার নাম আমেরিকা। দেশ হিসেবে আমেরিকার অদ্ভুত আকর্ষণ। কলেজ ইউনিভার্সিটির যে বন্ধুরা একদিন কফি হাউসের আড্ডায় কফির কাপে চুমুক দিতে দিতে বিশ্ব বিপ্লবের স্বপ্ন দেখত আর আমেরিকার বাপান্ত করে ছাড়ত, পরে দেখেছি আমেরিকার ডাকে সেই সব কমিউনিস্ট মতাদর্শের ছেলেরাও কিভাবে দেশ ছেড়ে ছুটে গিয়ে সেই আমেরিকায় ঘর সংসার তৈরি করেছে। কেননা আমেরিকার আকর্ষণ অমোঘ। আমেরিকাকে সবাই ঘেন্না করে, কিন্তু আমেরিকা ডাক দিলে সেই ডাক কেউ ফেলতে পারে না, ছুটতে চলে যায়। মাত্র 250 বছরের জীবনে এত ঘৃণা, আবার এত টান, এত হিংসা, আবার এত ভালোবাসা কিভাবে পেল এই দেশটা? কিভাবে আমেরিকা আজকের আমেরিকা হলো? আবার আজ যেখানে দাঁড়িয়ে আমেরিকা, সেখানে কি দাঁড়িয়ে থাকতে পারবে আগামী দিনে? ভূ রাজনীতি নিয়ে ইউটিউব এপিসোড করি, বুঝি যে বিশ্ব রাজনীতির আলোচনা আমেরিকাকে বাদ দিয়ে হয় না। আমাদের উপমহাদেশে আমরা সেটা ভালোভাবে জানি, বেশি করে জানি। তাই ভাবলাম এই সব কিছু নিয়ে আলোচনা করা যাক। আমেরিকাকে যারা জানতে চান, বাড়ির ছোটদের জানাতে চান, তারাও দেখুন, জানুন এই ইতিহাস। আপনাদের কথা ভেবেই আজ শুরু করছি একটি বিশেষ ধারাবাহিক, আমেরিকার 250 বছর। আশা আছে 4টি পর্বে এটা শেষ করব। এটি শুধু একটি দেশের ইতিহাস নয়, এটি আধুনিক বিশ্বের ইতিহাস। চলুন ফিরে যাই 1776 সালের আগে, আমেরিকার যখন জন্ম হয়নি সেই সময়ে। আজকের যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ছিল ব্রিটেনের 13টি উপনিবেশ। সেখানে বাস করতেন ইউরোপ থেকে আসা মানুষেরা। কেউ ইংল্যান্ড থেকে এসেছেন, কেউ স্কটল্যান্ড থেকে, কেউ আয়ারল্যান্ড, কেউ জার্মানি। তারা নতুন জীবনের আশায় আটলান্টিক মহাসাগর পেরিয়ে এসেছিলেন, যে দেশটিকে ভারত ভেবে ভুল করে আবিষ্কার করেছিলেন কলম্বাস। কিন্তু একটি বিষয়, তিনি আটলান্টিক মহাসাগর পেরিয়ে তিনি এসেছিলেন এবং তার পেছনে পেছনে চলে এসেছিল সারা
ইউরোপের মানুষ। একটি বিষয় ছিল খুব স্পষ্ট, তারা আমেরিকায় থাকলেও তাদের ওপর শাসন চলতো হাজার হাজার কিলোমিটার দূরে বসে লন্ডন থেকে। সিদ্ধান্ত নিত ব্রিটিশ রাজা বা রানী, কর ধার্য করত ব্রিটিশ সংসদ, বাণিজ্যের নিয়ম বানাতো ব্রিটিশ সরকার। প্রথম দিকে উপনিবেশবাসীরা বিষয়টি মেনে নিয়েছিলেন, কারণ ব্রিটিশ সাম্রাজ্য তাদের নিরাপত্তা দিচ্ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে একটি বড় সমস্যা দেখা দিল। লন্ডন কর বাড়াতে শুরু করলো। চা, কাগজ, কাঁচ, রং, প্রায় সবকিছুর ওপর নতুন নতুন কর। কিন্তু যারা কর দিচ্ছেন তাদের বলার কেউ নেই, তাদের কোনো প্রতিনিধি নেই ব্রিটিশ পার্লামেন্টে। এই অন্যায়ের বিরুদ্ধে এই দাবি নিয়ে যে আমাদেরও প্রতিনিধি চাই, এই দাবি নিয়ে জন্ম নিল একটা বিখ্যাত স্লোগান, নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আমাদের নিজেদের প্রতিনিধি ছাড়া কর নয়। প্রিয় দর্শক, এই একটি বাক্য শুধু আমেরিকার ইতিহাস নয়, পরবর্তীকালে বিশ্বের বহু গণতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। এখানেই শুরু হয় এক নতুন সংঘাত। একদিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্রিটিশ সাম্রাজ্য, অন্যদিকে মাত্র 13টি ছোট উপনিবেশ। দেখতে গেলে লড়াইটা অসম, কিন্তু ইতিহাসে বারবার দেখা গেছে কখনো কখনো মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা সাম্রাজ্যের শক্তিকেও চ্যালেঞ্জ জানায়। আর ঠিক সেই সময়ে ইতিহাসের মঞ্চে আবির্ভাব ঘটল একজন মানুষের, যার নাম আজও আমেরিকার প্রতিষ্ঠাতার মধ্যে প্রথম সারিতে উচ্চারিত হয়। তার নাম জর্জ ওয়াশিংটন। ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের ছাড়া একটি দেশের জন্ম কাহিনী কল্পনাই করা যায় না। আমেরিকার ক্ষেত্রে সেই মানুষটি হলেন জর্জ ওয়াশিংটন। তিনি কোনো রাজা ছিলেন না, তিনি কোনো সম্রাট ছিলেন না, তিনি ছিলেন একজন কৃষক, জমির মালিক এবং একই সঙ্গে একজন দক্ষ সামরিক কর্মকর্তা। ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করার অভিজ্ঞতাও তার ছিল। তাই যখন উপনিবেশগুলোর নেতারা বুঝলেন যে শুধু বক্তৃতা দিয়ে আর হবে না, এবার অস্ত্র হাতে নিতে হবে, তখন তাদের চোখ পড়ল জর্জ ওয়াশিংটনের ওপর। 1775 সালে তাকে নবগঠিত কন্টিনেন্টাল আর্মির প্রধান সেনাপতি করা হলো। এখন একটু ভেবে দেখুন, একদিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য ব্রিটেন, তাদের নিয়মিত প্রশিক্ষিত সেনাবাহিনী, আধুনিক অস্ত্র, বিশাল নৌবাহিনী, অপরদিকে কৃষক, কামার, ছুতোর, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবক, তাদের অনেকেরই ঠিক মতো কেন আদৌ সামরিক প্রশিক্ষণ পর্যন্ত ছিল না। অস্ত্র ছিল সীমিত, অনেক সৈনিকের পায়ে জুতো পর্যন্ত ছিল না। কিন্তু একটা জিনিস ছিল তাদের, সেটা হচ্ছে স্বাধীনতার ইচ্ছা, স্বাধীন হওয়ার ইচ্ছা। ইতিহাসে অনেক সময় দেখা গেছে অস্ত্রের শক্তির চেয়েও মানুষের বিশ্বাস বড় হয়ে ওঠে। আমেরিকার স্বাধীনতা যুদ্ধও ছিল সেই ধরনের একটি যুদ্ধ। সেই যুদ্ধের প্রথম ধাপ বোস্টন টি পার্টি, 1 কাপ চা থেকে শুরু হওয়া বিদ্রোহ। এরপরে একটা কথা শুরু হয়ে গেল না, সেই কথাটার জন্ম হলো চায়ের কাপে চায়ের ধোঁয়ায় লড়াই। এই ঘটনাটি শুধু আমেরিকার ইতিহাস নয়, পৃথিবীর রাজনৈতিক ইতিহাসেও একটি প্রতীক হয়ে আছে। 1773 সাল ব্রিটিশ সরকার চায়ের উপর কর বসিয়েছে। উপনিবেশবাসীরা ক্ষুব্ধ। এক রাতে একদল মানুষ নিজেদের আদিবাসীদের মতো সাজিয়ে বোস্টন বন্দরে নোঙর করা জাহাজে উঠে পড়লেন। তারপর জাহাজে থাকা শত শত চায়ের বাক্স সমুদ্রে ফেলে দিলেন। এই ঘটনায় ইতিহাসে পরিচিত বোস্টন টি পার্টি নামে। শুনতে ছোট্ট ঘটনা, কিন্তু এর অভিঘাত ছিল বিশাল। ব্রিটিশ সরকার প্রচন্ড রেগে গেল, কঠোর শাস্তি দিল, আর সেই কঠোরতাই আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। একটি কর বিরোধী আন্দোলন ধীরে ধীরে স্বাধীনতা যুদ্ধে পরিণত হলো। এরপর এলো সেই দিন 4 জুলাই 1776। এই তারিখটি শুধু আমেরিকার ইতিহাসে নয়, বিশ্বের রাজনৈতিক ইতিহাসেও এক মাইল ফলক। সেদিন গৃহীত হলো ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রের প্রধান রচয়িতা ছিলেন
টমাস জেফারসন। সেখানে একটি বাক্য লেখা হয়েছিল যা আজও বিশ্বজুড়ে প্রসিদ্ধ হয়েছে, উদ্ধৃত হয়ে থাকে। সেটা হলো কি, সব মানুষ সমান হয়ে জন্মগ্রহণ করে। এই কথাটি অন্য কারোর কথা নয়, এই কথাটা আমেরিকার সংবিধান রচয়িতা টমাস জেফারসন তার ঘোষণাপত্রে তিনি এই কথাটা জুড়ে দিলেন। এই কথাটি আজ আমাদের কাছে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু 250 বছর আগে যখন পৃথিবীর বড় অংশে রাজতন্ত্র, উপনিবেশবাদ আর বংশগত শাসন চলছিল, তখন এই ধারণা ছিল প্রায় বিপ্লবের সমান কিংবা বিপ্লবের চেয়েও বড় কিছু। তবে এখানে ইতিহাসের এক বড় বিদ্রূপও লুকিয়েছিল। যারা লিখলেন সব মানুষ সমান, তাদের অনেকে নিজেরাই আবার দাসপ্রথার সমর্থক ছিলেন। দাসপ্রথার বিরোধিতা তারা করেননি। অর্থাৎ স্বাধীনতার আদর্শ আর বাস্তবতার মধ্যে তখনও বড় ফারাক ছিল। এই বৈপরীত্য পরবর্তীকালে আমেরিকার ইতিহাসে আরো বড় সংঘাতের জন্ম দিল। যুদ্ধ শুরু হয়ে গেল উত্তরাঞ্চল আর দক্ষিণাঞ্চলের মধ্যে। উত্তরাঞ্চল তারা দাসপ্রথার বিরুদ্ধে, দক্ষিণাঞ্চল তারা দাসপ্রথার পক্ষে। যুদ্ধের মোড় ঘুরে গেল। প্রথম দিকে ব্রিটিশরা এগিয়েছিল, সেটাই স্বাভাবিক। তাদের সেনাবাহিনী ছিল অনেক শক্তিশালী, কিন্তু জর্জ ওয়াশিংটন বুঝেছিলেন সরাসরি শক্তির লড়াইয়ে জেতা কঠিন। তাই তিনি কৌশল বদলালেন, গেরিলা ধরনের আক্রমণ শুরু করে দিলেন। দ্রুত আঘাত করো, সরে যাও, শত্রুকে ক্লান্ত করে তোলো। এরই মধ্যে কয়েকটি বড় ঘটনা ঘটল। ব্রিটেনের প্রতিদ্বন্দ্বী ফ্রান্স আমেরিকার পক্ষে এসে দাঁড়ালো। ফরাসি অর্থ, অস্ত্র, সেনা এবং নৌবাহিনীর সহায়তা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল। 1781 সালে ইয়র্ক টাউনে ব্রিটিশ বাহিনী আত্মসমর্পণ করল আমেরিকার বাহিনীর কাছে। তার 2 বছর পরে 1783 সালে প্যারিস চুক্তির মাধ্যমে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে আমেরিকার স্বাধীনতা মেনে নিল। একটি নতুন দেশের জন্ম হলো। কিন্তু এখানে কি গল্প শেষ? না, বরং আসল গল্প শুরু হলো এখন। কারণ যুদ্ধ জেতা এক জিনিস, আর একটি রাষ্ট্র গড়ে তোলা সম্পূর্ণ অন্য জিনিস। স্বাধীনতা পাওয়া কঠিন, কিন্তু স্বাধীনতাকে টিকিয়ে রাখা আরো কঠিন। আমাদের বাংলাদেশের মানুষরা খুব বেশি করে বুঝবেন ও মানবেন এই কথা। স্বাধীনতা পাওয়া কঠিন, কিন্তু স্বাধীনতা বাঁচিয়ে রাখা আরো কঠিন। আর ঠিক সেই কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়েছিল নবজাতক আমেরিকা। 1783 সালে যুদ্ধ শেষ হয়েছে, ব্রিটিশরা চলে গেছে। এখন প্রশ্ন, এরপর কি? দেশ চালাবে কে? আইন করবে কে? রাজা হবে কে? নাকি জনগণ নিজেরাই নিজেদের শাসন করবে? এখানেই আমেরিকা একটি সিদ্ধান্ত নিল যা তখনকার পৃথিবীতে প্রায় অভূতপূর্ব। অনেকেই চেয়েছিলেন জর্জ ওয়াশিংটন যেন রাজা হন। ভাবুন একবার, যে মানুষ যুদ্ধ জিতে দেশকে স্বাধীন করলেন, তাকে রাজা বানাতে চাওয়া অস্বাভাবিক কিছু ছিল না। কিন্তু জর্জ ওয়াশিংটন কি বললেন? তিনি বললেন না, তিনি রাজা হবেন না। তিনি এমন একটি রাষ্ট্র গড়তে চান যেখানে ক্ষমতা একজন মানুষের নয়, আইনের হাতে থাকবে। আর এই একটি মাত্র সিদ্ধান্ত ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আজ পৃথিবীর বহু গণতান্ত্রিক রাষ্ট্র যে সাংবিধানিক কাঠামো অনুসরণ করে, তার প্রথম ভিত্তি তৈরি হয়েছিল তখন। অনেকে প্রথম বলেন না, অনেকে বলেন অন্যতম, সুতরাং মেনে নেওয়া যাক অন্যতম ভিত্তি তৈরি হয়েছিল তখন। 1787 সালে তৈরি হলো মার্কিন সংবিধান। আজও সেটি বিশ্বের কার্যকর সবচেয়ে প্রাচীন লিখিত সংবিধানগুলোর একটি। এই সংবিধান 3টি নীতির উপরে দাঁড়িয়েছিল। প্রথম, ক্ষমতার বিভাজন। রাষ্ট্রপতি আলাদা, কংগ্রেস আলাদা, সুপ্রিম কোর্ট আলাদা, কেউ একা সব ক্ষমতার মালিক হতে পারবে না। দ্বিতীয়, আইনের শাসন। রাষ্ট্রপতিও আইনের ঊর্ধ্বে নন, তাকে আইন মেনে চলতে হবে, যেটা নিয়ে আজকে ট্রাম্পের সাথে শুরু হয়েছে সেখানে আমেরিকায় লড়াই। তৃতীয়, জনগণের সম্মতিতে সরকার। এই 3টি ধারণা পরবর্তীকালে বিশ্বের বহু দেশে গণতন্ত্রের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমেরিকার সামনে তখনও বড় সমস্যা। স্বাধীনতা এসেছে, সংবিধান হয়েছে, কিন্তু দেশটা তখনও ছোট, আজকের মতো বিশাল নয়।
এরপর শুরু হলো পশ্চিমমুখী বিস্তার, নতুন নতুন অঞ্চল যুক্ত হতে লাগলো, নতুন শহর তৈরি হলো, রেলপথ তৈরি হলো, কারখানা তৈরি হলো, অভিবাসীরা ইউরোপ থেকে দলে দলে আসতে লাগলো। এই অভিবাসীরা আমেরিকার অর্থনীতিকে নতুন গতি দিলেন। কিন্তু সবকিছুই কি এত সুন্দর ছিল? একদম না। একটি ভয়ঙ্কর সমস্যা তখনও রয়ে গেল, যার কথা একটু আগে উল্লেখ করেছি, লড়াইয়ের কথা, দাস প্রথা। দক্ষিণের অঙ্গরাজ্যগুলোতে লক্ষ লক্ষ আফ্রিকান মানুষকে দাস হিসেবে কাজ করানো হতো, তাদের কেনা বেচা করা হতো, মানুষকে সম্পত্তি হিসেবে দেখা হতো। অন্যদিকে উত্তরাঞ্চলে শিল্পায়ন বাড়ছিল, সেখানে দাস প্রথার বিরোধিতা ক্রমশ জোরালো হচ্ছিল। একই দেশের মধ্যে দুটি সম্পূর্ণ ভিন্ন চিন্তা, একদিন এই সংঘর্ষ বিস্ফোরিত হবেই, আর তা হলো 1861 সাল। শুরু হলো আমেরিকার ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, গৃহযুদ্ধ। একদিকে উত্তরাঞ্চল, অন্যদিকে দক্ষিণাঞ্চল। 4 বছর ধরে চলল যুদ্ধ, প্রায় 6 লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারালেন। এমন রক্তক্ষয়ী যুদ্ধ আমেরিকা আগে কখনো দেখেনি। এই সময়ে ইতিহাসের মঞ্চে এলেন আর এক মহান নেতা, আমেরিকার আব্রাহাম লিঙ্কন। তিনি বুঝেছিলেন, যদি এই যুদ্ধ হেরে যায় তাহলে শুধু দাসপ্রথাই নয়, আমেরিকাও ভেঙে যাবে। অবশেষে উত্তরাঞ্চল জয়ী হলো, দাসপ্রথা বিলুপ্ত হলো, আমেরিকা এক রাষ্ট্র হিসেবে টিকে রইল। প্রিয় দর্শক, আজকের শক্তিশালী আমেরিকার ভিত আসলে এই গৃহযুদ্ধের পরেই তৈরি হতে শুরু করে। এজন্যই ভারতে কথা উঠেছিল যে কেন যখন ব্রিটিশ চলে যাচ্ছিল, যখন পাকিস্তান এবং ভারত, হিন্দুস্তান পাকিস্তান বা ভারত পাকিস্তান ভাগাভাগি হলো, তখন সেই দাবি কেন মেনে নিয়েছিলেন? তখন মেনে নিয়েছিলেন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু। লড়াই হতো, যারা বলছিল লড়কে লেঙ্গে পাকিস্তান, তারা নয় লড়াই করত। কিন্তু তারপরে কি লড়াই বন্ধ হয়েছে? দেশ ভাগ করে নেওয়ার পরেও বন্ধ হয়নি। সেই লড়াই আজও চলছে এবং অনন্তকাল ধরে চলবে। আমেরিকায় সেটা হয়নি। এরপরে আসি শিল্প বিপ্লবের বিস্ফোরণ শুরু হলো। যখন যুদ্ধ শেষ, গৃহযুদ্ধ, 19বিংশ শতাব্দীর শেষ দিকে আমেরিকা যেন দৌড়তে শুরু করলো। ইস্পাত, রেলপথ, বিদ্যুৎ, টেলিফোন, গাড়ি, কারখানা, বিশ্বখ্যাত উদ্ভাবকদের আবির্ভাব, বিশাল বিশাল শিল্প গোষ্ঠী। এই সময় থেকেই জন্ম নিল মেড ইন আমেরিকা। পৃথিবীর অর্থনীতিতে একটি বড় শক্তি হয়ে উঠতে শুরু করলো আমেরিকা। 20 শতকের শুরুতে এসে আমেরিকা আর শুধু একটা দেশ নয়, একটা শিল্প শক্তি। প্রথম বিশ্বযুদ্ধ ইতিমধ্যে এসে গেল। 1914 সালে ইউরোপে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। প্রথমে আমেরিকা দূরে ছিল, যুদ্ধে ছিল না, পরে যুদ্ধে যোগ দিল। যুদ্ধ শেষে ইউরোপ বিধ্বস্ত, কিন্তু আমেরিকা তার শিল্প আরো শক্তিশালী। বিশ্ব অর্থনীতির কেন্দ্র ধীরে ধীরে ইউরোপ থেকে সরে আটলান্টিকের ওপারে আমেরিকায় সরে যেতে শুরু করলো। এরপর ইতিহাস কখনো সরল রেখায় চলে না। 1929 সালে এলো মহামন্দা, ব্যাংক বন্ধ, শেয়ার বাজার ধস, কোটি কোটি মানুষ বেকার। অনেকে ভাবলেন আমেরিকার স্বপ্ন বুঝি শেষ, কিন্তু এখানেই দেখা গেল আরেকটি বৈশিষ্ট্য। আমেরিকা ভেঙে পড়লেও আবার উঠে দাঁড়াতে জানে, উঠে দাঁড়ালো। তারপর 1939 সালে শুরু হলো আবার যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবারও প্রথমে আমেরিকা সরাসরি যুদ্ধে ছিল না, কিন্তু 1941 সালে পার্ল হারবার আক্রমণ করলো জাপান এবং তারপর পরিস্থিতি বদলে গেল, আমেরিকা যুদ্ধে নামলো। এরপর যা ঘটলো তা ইতিহাস। অসাধারণ শিল্প ক্ষমতা, বিপুল অস্ত্র উৎপাদন, বিজ্ঞানে অগ্রগতি, প্রযুক্তিতে অগ্রগতি, অর্থনীতিতে অগ্রগতি, সব মিলিয়ে যুদ্ধ শেষে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হয়ে উঠল যুক্তরাষ্ট্র। 1945 সালে যুদ্ধ শেষ হলো। ব্রিটিশ সাম্রাজ্য দুর্বল, ফ্রান্স দুর্বল, জার্মানি ধ্বংসস্তূপ, জাপান বিধ্বস্ত। শুধু দুটি শক্তি দাঁড়িয়ে রইল, একদিকে আমেরিকা, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। আর এখান থেকেই শুরু হলো পৃথিবীর আর এক নতুন অধ্যায়। একটা যুদ্ধ শেষ হয়ে আরেকটি যুদ্ধের সূচনা। এই যুদ্ধে গোলার শব্দ বেশি নেই, গোলার শব্দ কম,
কিন্তু ভয় অনেক বেশি। এই যুদ্ধের নাম শীত যুদ্ধ, কোল্ড ওয়ার। আজ আমরা দেখলাম কিভাবে মাত্র 13টি ছোট উপনিবেশ 250 বছরে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হলো। কিন্তু এখন প্রশ্ন আরো বড়, এই নতুন সুপার পাওয়ার যখন পৃথিবীর নেতৃত্ব নিতে শুরু করলো, তখন সদ্য স্বাধীন ভারত কোথায় দাঁড়িয়েছিল? পাকিস্তান কোন পথ বেছে নিল? আর 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় আমেরিকার ভূমিকা কেন আজও বিতর্কের বিষয়? সেই ইতিহাস আমরা জানবো আগামী পর্বে। কারণ আমেরিকার ইতিহাস কখনো শুধু আমেরিকার ইতিহাস নয়, তার প্রভাব পৌঁছয় দিল্লিতে, তার প্রভাব পৌঁছেছে ঢাকায়, এমনকি আজও পৌঁছাচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমেরিকার 250 বছর ধারাবাহিকের দ্বিতীয় পর্বে আগামী কাল। ধন্যবাদ।